অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের স্বরূপ বিশ্লেষণ করো। এক্ষেত্রে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য বা মতামত কী ছিল তা বর্ণনা করো। দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। ভারত ইতিহাসে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সময়কালে বিভিন্ন ঘটনার উত্থান পতন নিয়ে ঐতিহাসিক মহলে যথেষ্ট বিতর্ক রয়েছে। মূলত এ সময় একদিকে যেমন সর্বভারতীয় মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল, তেমনি বাংলা, পাঞ্জাব, মারাঠা ও মহীশূরে শক্তিশালী রাজ্য গড়ে উঠেছিল। এর পাশাপাশি ভারতে ইংরেজ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমস্ত দিকগুলি বিচার করে ঐতিহাসিকগণ এই অষ্টাদশ শতাব্দীর সময়কালকে, বিশেষ করে দ্বিতীয়ার্ধকে বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন। ঐতিহাসিক আতাহার আলীর মতে অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের ভাঙনের ফলে সারা ভারত জুড়ে আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের সুযোগ নিয়ে ইংরেজরা ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঐতিহাসিক সরদেশাই অষ্টাদশ শতককে মারাঠাদের শতক বলেছেন। ইরফাম হাবিবের মতে অষ্টাদশ শতাব্দী হল নগ্ন লুণ্ঠন, অরাজকতা ও বিদেশিদের রাজ্য জয়ের যুগ। ইংরেজ ঐতিহাসিক জেমস মিল, ডিএইচ মোরল্যান্ড সহ ভারতীয় ঐতিহাসিক যেমন যদুনাথ সরকার, ঈশ্বরী প্রসাদ এবং তারাচাঁদ প্রমুখ এই শতককে অবক্ষয়ের কাল হিসাবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে এই শতকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবক্ষয় স্পষ্ট হয়েছিল। অত্যন্ত শক্তিশালী কেন্দ্রীভূত মুঘল সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং এই ভাঙন ছিল পতন উন্মুখ কাঠামোর ফলশ্রুতি। আর সেই কাঠামোর উপর ইংরেজ বণিকদের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল। বাণিজ্যিক উদ্দেশ্যে এদেশে আসা ইংরেজরা এদেশকেই তাদের উপনিবেশে পরিণত করেছিল, চালিয়েছিল দীর্ঘ ঔপনিবেশিক শাসন। ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে ভারতবর্ষ ছিল আবদ্ধ একটি গতিহীন সামাজিক ও অর্থনৈতিক সংগঠনের মধ্যে। গ্রামগুলি ছিল বিচ্ছিন্ন, কৃষি উৎপাদন কৃষক কারিগরদের উপর অতিরিক্ত মাত্রা নির্ভরশীল ছিল। সমবিভাজনের অত্যল্পতা, কৃষি ও শিল্পের প্রযুক্তির অনগ্রসরতা, জাতিভেদ প্রথার জন্য সামাজিক গতিহীনতা, গ্রামীণ সমাজ থেকে উদ্বৃত্ত সম্পদের লুণ্ঠন ও তার ফলে পুঁজি সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উচ্চবর্ণের মানুষের কর্তৃত্বাধীন ধর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা ইত্যাদিকে এই শতকে ভারতীয় অর্থনীতি ও সমাজের পিছিয়ে পড়ার স্বরূপ হিসাবে তুলে ধরা হয়েছে। অষ্টাদশ শতকের রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতে নতুন যুগের সূচনা হয়েছে, যার ফলে ভারতের চিরাচরিত জীবনে পরিবর্তন এসেছে এবং ভারতে আধুনিকতার সূচনা হয়েছে এবং যে নতুন চেতনা ও উত্তরণের পদধ্বনি অষ্টাদশ শতকে শোনা গিয়েছিল তা পূর্ণতা পেয়েছে ঊনবিংশ শতকের প্রথম দিকে। কে এম পান্নিকর, সি এ বেইলি, মুজাফফর আলম, চেতন সিং, গৌতম ভদ্র প্রমুখ এই যুগে নানা বিপর্যয়ের মধ্যে গতিশীলতা ও উন্নয়নের উপাদান খুঁজে পেয়েছেন। অধ্যাপক আশিন দাশগুপ্ত দেখিয়েছেন যে সুরাট, মুসলিপত্তনম, ঢাকা ইত্যাদি শহরগুলি অবক্ষয়ের পথে গেলেও এই প্রক্রিয়া অর্থনৈতিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী ছিল না। 1730 খ্রিস্টাব্দের পর সুরাটের পতন ঘটলেও সুরাটের স্থান দখল করে নিয়েছিল কালিকট, পুলিকট। যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচলের ব্যবস্থা করেছিল, ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল। বি.আর. গ্রেভার মনে করেন মুঘল সমাজের অবক্ষয় এবং বিদেশি আগ্রাসন সত্ত্বেও গ্রামাঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত বাণিজ্য পণ্য প্রাদেশিক স্তরে নতুন বাণিজ্যের সন্ধান পেয়েছিল। অষ্টাদশ শতকে কৃষি ও হস্তশিল্পে বিশেষ কোনো অবক্ষয় দেখা যায় না। কেমব্রিজ ঐতিহাসিক ধর্মকুমারও মনে করেন না যে অষ্টাদশ শতকে মুঘল সমাজের ভাঙন এবং আঞ্চলিক রাজ্যগুলির উত্থান ভারতের অর্থনীতিকে প্রভাবিত করেছিল। সুশীল চৌধুরী বলেছেন, অষ্টাদশ শতকের প্রথমার্ধ ছিল বাংলার শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ। পলাশের যুদ্ধের আগে পর্যন্ত বাংলার অর্থনীতি ছিল যথেষ্ট শক্তিশালী। অষ্টাদশ শতকে ভারতের কুটির শিল্প যথেষ্ট উন্নত ছিল। মুঘল অভিজাত সম্প্রদায়ের মধ্যে বিলাসদ্রব্যের চাহিদার বড় রকমের ঘাটতি লক্ষ্য করা যায়নি। মূলত অযোধ্যা, বাংলা, হায়দ্রাবাদ, পাঞ্জাব, মহারাষ্ট্র, রোহিলাখণ্ড, মহীশূর, ফারুকাবাদ প্রভৃতি অঞ্চলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দেখা দিয়েছিল, যা অষ্টাদশ শতককে অন্ধকারাচ্ছন্ন যুগ বা তত্ত্বকে সমর্থন করে না। সি এ বেইলি তার গ্রন্থে দেখিয়েছেন বা বলেছেন, অষ্টাদশ শতক জুড়ে ব্যাপক যুদ্ধ আগ্রাসন ভারতের অর্থ তথা রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে দিলেও এর মধ্য দিয়ে ভারতের অর্থব্যবস্থা ধ্বংস হয়নি। তার মতে লুণ্ঠিত দ্রব্য ভারতের বাজারে বিক্রি হয়েছিল এবং সে কারণে নানা স্থানে বাজার গড়ে উঠেছিল এবং সেই বাজারগুলি অর্থনীতির মেরুদণ্ডের মতো
কাজ করেছিল। আন্দে উইং সঞ্জয় সুব্রমণম বলেছেন যে প্রাক ঐতিহাসিক অঞ্চলগুলিতে কৃষিতে পুঁজির অনুপ্রবেশ বেড়েছিল। দেশি পুঁজির ক্ষয়প্রাপ্তি তখনও ঘটেনি। এই পুঁজির অনেকটাই অভ্যন্তরীণ বাণিজ্যে বা বিলাস পণ্যের বাণিজ্যে বিনিয়োগ করা হতো। কৃষি ও শিল্পে উভয় ক্ষেত্রেই কারিগরি প্রযুক্তিবিদ্যায় বহু শতাব্দী ধরে কোনো উন্নতি ঘটেনি। ইউরোপের মতো শিল্প বাণিজ্য নির্ভর শহরে ভারতে ছিল না, যে কারণে গ্রামীণ অর্থনীতিতে সংকট দেখা দিলে শহরগুলি রক্ষা কবচ হিসাবে কাজ করতে পারেনি। কুটির শিল্প প্রাথমিক স্তরেই থেমে গিয়েছিল। উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়নি। আতাহার আলীর মতে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হলো সাংস্কৃতিক ব্যর্থতা। ইরফান হাবিব বলেছেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে ভারতীয়দের নিকট থেকে বিপুল পরিমাণ নজরানা আদায় এবং ভারতের বাইরে সেগুলিকে বিনিয়োগ বাণিজ্যিক পুঁজির বিকাশে বিঘ্ন সৃষ্টি করেছিল এবং ভারতের কৃষি অর্থনীতিতে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ সুদৃঢ় হয়েছিল। এছাড়া ভারতের সোনারূপার আমদানির পরিমাণ হ্রাস পেয়েছিল। বুলিয়ন আমদানির পরিমাণ হ্রাস পাওয়ার ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতীয় সম্পদ নির্গমনের প্রক্রিয়া তীব্রতর হয়েছিল। মূলত কোম্পানির সরকার ছিল অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ভারতীয় সমাজের স্বার্থের পরিপন্থী। ইরফান হাবিব মনে করেন, প্রাক ঔপনিবেশিক ভারতে পুঁজি সঞ্চয় এবং উৎপাদনের ব্যবস্থায় পুঁজিবাদী সম্পর্ক গড়ে ওঠার প্রমাণ পাওয়া যায় না ঠিকই, কিন্তু সে সময় রাষ্ট্র ভূমি রাজস্ব নগদ টাকায় আদায় করার বাণিজ্যিক পুঁজির বিকাশ ঘটেছিল, যদিও এই বিকাশ শহর অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাণিজ্যিক পুঁজির সঙ্গে গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া অঞ্চলের কোনো যোগাযোগ গড়ে ওঠেনি। ঔপনিবেশিক অর্থনীতির বিকাশ সার্বিকভাবে দেশজ বাণিজ্যিক পুঁজির প্রসারের পথ রুদ্ধ করে দিয়েছিল। ব্রিটিশ শাসনের ঔপনিবেশিক ভারতে সামাজিক রূপ যথেষ্ট পরিবর্তিত হয়েছিল। অষ্টাদশ শতকে হিন্দু সমাজ একাধিক অমানবিক কুসংস্কারের শিকার হয়েছিল। এক্ষেত্রে কোম্পানি বুঝেছিল যে ভারতীয় শিক্ষা ধর্মীয় ব্যবস্থার হাত দিলে বিদ্রোহের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া তারা বাণিজ্যিক সংগঠন, যদিও পরবর্তীকালে সরকার সামাজিক ক্ষেত্রেও একাধিক পদক্ষেপ নিয়েছিল। বেন্টিংয়ের শাসনকালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। ডালহৌসির শাসনকালে বিধবা বিবাহ বন্ধ হয়। তবে বর্ণপ্রথা ও জাতিভেদ প্রথা পুরোপুরি মুক্ত হতে পারেনি। এদেশে ঔপনিবেশিক শাসনে গুরুত্বপূর্ণ অবদান হলো আধুনিক শিক্ষার প্রসার। ভারতীয় শিক্ষা বিস্তারের প্রথম দিকে তারা উদাসীন হলেও পরবর্তীকালে একাধিক পদক্ষেপ নিয়েছিল। এ প্রসঙ্গে আমরা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কথা বলতে পারি। এ সময় বাংলা ভাষা সাহিত্যে চরম বিকাশ ঘটেছিল। পাশাপাশি সামন্ততান্ত্রিক অর্থনীতিকে বিনষ্ট করে আধুনিক অর্থনীতির সূচনা হয়েছিল। তবে দুঃখের বিষয়, এদেশে কোম্পানি দ্বারা অর্থনৈতিক শোষণ বা সম্পত্তির বহির্গমন বাংলার অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছিল, যার উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক স্বার্থ রক্ষা, কৃষিতে উন্নতি নয়। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।